বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে পথে হাঁটছে তার অন্য পথে হাঁটছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সে রাশিয়া বাংলাদেশের শান্তি সেনাবাহিনী পাঠাবে নাকি সেনার হাতে গোটা দেশের ক্ষমতা চলে যাবে? এদিকে সেনাপ্রধান রাশিয়া থেকে ক্ষমতা নিয়ে দেশে ঢুকবে, রাশিয়ান সেনাসহ শেখ হাসিনা দেশে আসবে। বাংলাদেশের পরিস্থিতি আবারও গৃহযুদ্ধের দিকে গিয়েছে। ডক্টর ইউনূসের উপর প্রভাব পড়ে, বিস্তারিত থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে। প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা। ভাই, এটা আমার কথা না, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মুখ থেকে শুনে আসি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। হ্যাঁ, ইউনূস চক্রান্ত করেছে, আমাকে হত্যার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, এটা কি ভাবা যা বিশ্বের শক্তিশালী 50টি দেশের মধ্যে বাংলাদেশের নাম? কিছুদিন আগেও তো আমরা 200 দেশের ভিতরে আমাদের নাম পড়েছিল সেই পিছনের দিকে। অনেকদিন পর গতকালকে আবারও মব দেখলো বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জেলায়, অন্তত 10টি জেলায় মবের ঘটনা ঘটেছে এবং একটি ভালো কাজ মবের তৈরি করা হলো, যে লুটপাট করা হলো সেটি নিয়ে আমি তন্ন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, আপ্পা স্টাইলে পোস্টার দেখতে পেলাম না। ডক্টর ইউনূসকে হাইলাইট করতে গিয়া পুরান একটা জিনিস তিনি সামনে নিয়ে আসছেন। গাজায় চলছে নৃশংস হত্যাকাণ্ড, সেখানে যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে 17,000 শুধু শিশু। বাংলাদেশ জুড়ে হয়েছে প্রতিবাদ, কিন্তু সেই প্রতিবাদের নামে একটি গ্রুপ দেশের নানা স্থানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চালিয়েছে মব সন্ত্রাস। দ্বিতীয়ত হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 7 থেকে 8 মাস হয়ে যায়, তাই না? আচ্ছা, এর ভিতরে তারা কি আমাদের বাংলাদেশের সংবিধান কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করছে? বলেন তো। সংবিধান আগের মতোই আছে, মানে শেখ হাসিনার করে যাওয়া। তাহলে শেখ হাসিনা যে কথাটা বলছে যে তিনি বাংলাদেশের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, কথাটা কিন্তু ভাই অযৌক্তিক নয়, কথাটা আপনি ফেলে দিতে পারবেন না। শেখ হাসিনা অনেক কথাই বলে, তার কথা শুনে বাংলাদেশের মধ্যে অনেকে অনেক পদক্ষেপ নেয় এবং পদক্ষেপ নিয়ে দেশের মধ্যে তাণ্ডব ঘটায়। অন্যদিকে সেনাপ্রধান রাশিয়া গিয়েছেন এবং সেইখানে গিয়ে বিশাল একটি সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্তটি দেখে সারা বিশ্বের মানুষ সহ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে শেখ হাসিনা পতনের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে। অনেকে ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে, আবার অনেকে সরাসরি চায় যে শেখ হাসিনা দেশে আসুক, এবং ইতিমধ্যে কিন্তু বিশাল একটি ঘটনা ঘটে যায়। গাইজ, এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ আসে, সেই নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা। ভাই, এটা আমার কথা না, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মুখ থেকে শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। হ্যাঁ, ইউনূস চক্রান্ত করেছে, আমাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচায়। গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে, 76 কেজি বোমা হামলার থেকে বাঁচিয়েছে, গুলির থেকে বাঁচিয়েছে। এবারও ইউনূসের চক্রান্তের হাত থেকে আল্লাহ আমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে। আল্লাহ যখন আমাকে বাঁচায়, আমি বিশ্বাস করি আমাকে দিয়ে আরও কিছু ভালো কাজ করাবে। সেই কাজটা করাবে বলেই আমাদের দুই বোনকে বাঁচিয়ে রেখেছে। এখানে ইউনূস কিছুই করতে পারবে না, বরং তার বিচার হবে বাংলাদেশে। আর ওই যে লুটেরা, জঙ্গি, সন্ত্রাসী এবং তার ওই সন্ধানকারী যারা এই সমস্ত আমাদের একটা আওয়ামী লীগ নেতাকর্মী সহ গ্রামের পর গ্রাম, জেলা উপজেলায় যেখানে যেখানে তার এজেন্ট আছে, সব জায়গায় আমি জানি, সে টাকা দিয়ে এজেন্ট রাখে, তাদের দিয়ে খোঁজ নেয় এবং তাদের দিয়ে এই ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালায়। আবার কেউ লুকিয়ে থাকলে ধরিয়ে দিলে তারপর পুরস্কারও দেয়। ইউনূসের সেই ব্যবস্থাও আছে, সেটাও আমি জানি। তার চক্রান্ত আমি বহু আগে থেকে সবাইকে বলেছি, বিশ্বাস করেনি। যখন থেকে পদ্মা সেতুর টাকা সে বন্ধ করা হলো, তখন থেকে আমি বলেছি। তো সেখানে আপনার শেখ হাসিনার যে বক্তব্য, ভাই, কোনোটা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। দেখেন, তিনি সংবিধানের কথা বলছে, তিনি পুলিশ গণহত্যার কথা বলছে, এবং সর্বশেষ যে কথাটা বা গুরুত্বপূর্ণ কথাটা, ডক্টর ইউনূস তিনি ভাই আমাদের বাংলাদেশের যে এত সুদের ব্যবসা, তাই না, এটা বা এত অর্থনীতি, এটা সেটা করতেছে, এই সমস্ত কিন্তু শেখ হাসিনার হাতেই দেওয়া। বা এই যে তিনি একটা কর ফাঁকি দিলেন বা শ্রমিকদের টাকা মেরে খেলেন, এই যে একটা শ্রমিক মামলা, কিংবা শেখ হাসিনা বা তার নেতাকর্মীদের উপরে যে পরিমাণ হত্যাকাণ্ড বা মামলা চালাইছে, বা পুলিশ গণহত্যা, বা শেখ হাসিনা তিনি নিজে বলছে তার নিজের নামে 288 মামলা দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনার যে নেতাকর্মী তাদের উপরেও আপনার প্রায় 4 থেকে 5 লাখ মানুষের উপরে মামলা দেওয়া হয়েছে। মানে এত মামলা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো হয় নাই। শেখ হাসিনা তিনি এভাবে কথা বলতেছে। অন্যদিকে শেখ হাসিনা তিনি যে বলল যে তিনি এখন পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী, কথাটা কতটুকু যৌক্তিক? আসলে এই বিষয়ে কথা বলি। সবার আগে আপনি যদি শেখ হাসিনার কথাটা ধরেন, অনেকেই তাকে মানে মানসিক ভাবে অসুস্থ বলতে পারেন। তবে আমি বলতে চাই ভাই, যারা নাকি তাকে মানসিক ভাবে অসুস্থতা বলবেন, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা।
আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? আচ্ছা, এই সরকার কোন সংবিধান মেনে হয়েছে, কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে হয়েছে? ভাই, সহজ সমীকরণ একটা প্রশ্ন। কেমন? দ্বিতীয়ত হচ্ছে, এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 7 থেকে 8 মাস হয়ে যায়, তাই না? আচ্ছা, এর ভিতরে তারা কি আমাদের বাংলাদেশের সংবিধান কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করছে? বলেন তো। সংবিধান আগের মতোই আছে, মানে শেখ হাসিনার করে যাওয়া বা আপনার আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরে বা আমাদের স্বাধীনতাকে ঘিরে বা বাংলাদেশ ইতিহাসকে ঘিরে যে সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া আছে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও সেটাই আছে। কিঞ্চিত পরিমাণ কি পরিবর্তন হয়েছে? এই সফরসূচির পরে কি রাশিয়া বাংলাদেশে শান্তি সেনাবাহিনী পাঠাবে, নাকি সেনার হাতে গোটা দেশের ক্ষমতা চলে যাবে? মধ্য আফ্রিকার পর এবার রাশিয়া, ফের বাংলাদেশ সেনা প্রধানের নয়া সফরসূচি শুরু। আর এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানের রাশিয়া সফর থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে পথে হাঁটার চেষ্টা করছেন, সে দেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান হাঁটছেন তার উল্টো পথে। অর্থাৎ বেশ কিছু দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে সেনা প্রধান ও প্রধান উপদেষ্টা দুটি দলে বিভক্ত। তবে সেনা প্রধানের রাশিয়া সফর থেকে প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি শান্তি সেনাবাহিনী পাঠাবে রাশিয়া? সে দেশের ক্ষমতা কি এবার সেনার হাতে? বাংলাদেশ সেনা সূত্রে খবর, রাশিয়া সফরে গিয়েছেন সে দেশের সেনা প্রধান। এরপর তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন এবং 12 এপ্রিল তার সফরসূচি শেষ করে দেশে ফেরার পালা। কিন্তু হঠাৎ কেন সেনা প্রধানের এই রাশিয়া সফর, উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়া গিয়েছেন সে দেশের সেনা প্রধান। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে ওয়াকারুজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক, অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে কি সেনাপ্রধান তার নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছেন? অন্যদিকে কয়েক মাস আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন রাশিয়ার সামরিক বাহিনীগুলির মোট সদস্য সংখ্যা ও সক্রিয় সদস্য সংখ্যা বাড়িয়ে 23,90,000 জন এবং 15 লাখ জন করা উচিত। এরপরেই নয়া সেনা ভর্তির ঘোষণা। 1,60,000 মানুষকে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সামরিক বাহিনীর আকাশ সম্প্রসারণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। নতুন সেনা ভর্তির সাম্প্রতিক এই কর্মসূচি চলবে চলতি এপ্রিল থেকে আগামী জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি হলেও সামরিক বাহিনী সম্প্রসারণ তাতে বন্ধ হচ্ছে না বলেই জানা যাচ্ছে। আর এই সময়ে বাংলাদেশের সেনা প্রধানের রাশিয়া সফর জল্পনা ছড়াচ্ছে। তবে কি রাশিয়া থেকে শান্তি সেনাবাহিনী বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাতেই এই সফর, উঠছে প্রশ্ন। গতকালকে আবারও মব দেখলো বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জেলায় অন্তত 10টি জেলায় মবের ঘটনা ঘটেছে এবং একটি ভালো কাজকে রাস্তায় প্রতীকীভাবে উপস্থাপন করতে গিয়ে যে মবের তৈরি করা হলো, যে লুটপাট করা হলো, সেটি নিয়ে গোটা দেশব্যাপী এবং বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যে প্রতিবাদ মিছিল সমাবেশ হয়েছে, সেটির আড়ালে মূলত যে মব হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে, সেগুলোই গণমাধ্যমে সব থেকে বেশি এসেছে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। কিন্তু এর পেছনের ঘটনাটা কি, একটু যদি আমরা পেছন ফিরে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে একদিন আগে আসিফ নজরুল, বাংলাদেশ সরকারের উপদেষ্টা এবং প্রভাবশালী উপদেষ্টা, তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্টে একটা ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বয়কট ইসরায়েলি প্রোডাক্ট। সেখানে একটি শিশু ড্রামের তালে তালে কিছু পণ্য তার সামনে আসছে, সে ফেলে দিচ্ছে। সেগুলোর মধ্যে রয়েছে কোকাকোলা, কেএফসি, নেসলে, ডাব, এরকম নাম বললে আবার মব যারা করে তাদের জন্য আবার সুবিধা হয়ে যাবে যে নতুন নতুন আইটেম পেয়ে যাবে আক্রমণের। সেটা না করাই ভালো, সবগুলোর নাম না বলি, যেগুলো নাম বলে ফেলেছি সে পর্যন্তই থাক। আসিফ নজরুল সেরকম একটা ভিডিও পোস্ট করেছিলেন।
পরদিনে আমরা দেখলাম যে গাজার সমর্থনে যে আন্দোলন হলো, মিছিল হলো, সেখান থেকে মবের সৃষ্টি হলো এবং সেখান থেকে কেএফসি আক্রান্ত হলো, বাটা আক্রান্ত হলো। সারা দেশে এরকম অন্তত 10 জেলায় ঘটনা ঘটলো। কিছু জায়গায় সেনাবাহিনী ধাওয়া করলো, তাড়া করলো, কিন্তু সেনাবাহিনী শুধুমাত্র তাদেরকে একবার ধরছে, একবার ছেড়ে দিচ্ছে, এরকম ইঁদুর বিড়াল খেলাই তাদের সঙ্গে খেললো। তাদের বিরুদ্ধে যে প্রকৃত অ্যাকশন, সেই অ্যাকশন আমরা দেখিনি, কিন্তু মব দেখেছি। এই মবের ফলে কোন দৃশ্য সামনে আসছে সেই আলোচনাই করব। এই গাজার সমর্থনে মিছিল সমাবেশ করতে গিয়ে যে মব হলো, সেটি কি ভালো কিছু হলো? যে লুটপাটের ঘটনা ঘটলো, আপনি ইসরায়েলি পণ্য বর্জন করবেন, সেই ইসরায়েলি পণ্য বর্জন করতে গিয়ে সেরকম পণ্যের প্রতিষ্ঠানে আপনি আক্রমণ করবেন, আক্রমণ করে ভাঙচুর করবেন এবং সেই পণ্যগুলো আবার নিয়ে যাবেন, লুটপাট করে নিয়ে যাবেন নিজের ব্যবহারের জন্য। এবং এমন হাস্যকর ঘটনাও ঘটেছে যে জুতা লুটপাট করে নিয়ে গিয়ে নিজের পায়ের সাইজে না হওয়ায় বিজ্ঞাপন দিয়ে সে আবার ধরাও খেয়েছে। এরকম ঘটনাও ঘটেছে। তো ব্যাপারটা একদিকে যেমন হাস্যকর, আর একদিকে তেমন মর্মান্তিক। যেমন বাটা আক্রমণ করা হলো, বাটা কি ইসরায়েলি পণ্য? কোনোভাবেই বাটা ইসরায়েলি পণ্য না, এবং বাটার সঙ্গে ইসরায়েল, ইহুদি এদের কারোরই সম্পর্ক নেই। বাংলাদেশে বাটার জন্ম 1962 সালে। আজকে পর্যন্ত বাটা যে আস্থার জায়গা তৈরি করেছে, বাংলাদেশে যারা পাদুকা ব্যবহার করেন, যারা পায়ের সৌন্দর্যের জন্য যা কিছু টেকসই মানসম্মত যে ভাবেই বলেন না কেন, আপনি সেই জুতা, স্যান্ডেল, এটার একটা আস্থার জায়গা কিন্তু বাটা, সেই আস্থার জায়গা বাটা তৈরি করেছে। কিন্তু বাটাকে ইসরায়েলি পণ্য হিসেবে আমরা আক্রমণ করলাম, এবং আক্রমণের হেতুটা কি? বাটার শোরুম থেকে জুতা লুটপাট করা, জুতা চুরি করা। আমরা কি তাহলে চোরের জাতি হয়ে গেলাম? আমরা যে চোরের জাতি হয়ে গেলাম না, আমরা যে চোরের জাতি না। আমি তন্ন তন্ন কইরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে আমি ছাপ্পা খুঁজলাম, কিন্তু রাপ্পা স্টাইলে পোস্টার দেখতে পেলাম না। তিনি কি আসলে পোস্টটা ডিলিট করে দিয়েছেন? এক ভয়াবহ গুজব ছড়িয়েছেন। ডক্টর ইউনুসকে হাইলাইট করতে গিয়া পুরানো একটা জিনিস তিনি সামনে নিয়ে আসছেন। এখন আদৌ কি তিনি এই পোস্টটা দিছিলেন? মানে আমি নিউজটা যখন করছি আমি ওনার আইডিতে খুঁজে পাইনি। তা আপনারা কারা কারা আসিফের ফেসবুক পেজে আপনারা এই পোস্টটা দেখতে পেয়েছিলেন? একটা গুজব ছড়াতে গেলেন, আর মুহূর্তের মধ্যে এটা নিয়ে আমরা দেখলাম যে ভাইরাল হয়ে গেছে, পক্ষে বিপক্ষে যুক্তি চলে আসছিল। অন্তর্বর্তী সরকার মাত্র 8 মাসে বাংলাদেশকে 47তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে আমাদের দেশের গণমাধ্যমের তেল মারা চাটুকারি তো অভ্যাস যায় নাই। যতগুলো নিউজ এটাকে রিউমার হিসেবে সামনে আনছে, তারা কিন্তু আসিফের নাম মেনশন করে না, ডরায় মনে হয়। যাই হোক, আপনার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে রিউমার স্ক্যানার বলছে, অন্তর্বর্তী সরকার মাত্র 8 মাসে বাংলাদেশ থেকে 47তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগে ছিল 40তম, 8 মাসে পিছিয়ে এখন হয়েছে 47তম। এইটা আবার দিছে সম্ভবত ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী। আসিফ একটা স্ট্যাটাস দিছে, গোলাম রাব্বানী আরেকটা দিছে। আবার আসেন মূল ঘটনাটা কি আমরা দেখি। রিউমার স্ক্যানার বলছে, ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি যারা সংবাদের পাশাপাশি গেল কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং এবং বিশ্লেষণ প্রকাশ করে আসছে। আজ যে র্যাঙ্কিং নিয়ে আলোচনা হচ্ছে, দেখা যাচ্ছে 89টি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান 71তম। এছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক র্যাঙ্কিংও আছে, যেখানে ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে 47তম। এটি আলোচনার বিষয়। তো রিউমার স্ক্যানারের বক্তব্য কি? এই তালিকাটি আজই বা 2025-এও প্রকাশিত হয়নি। তালিকাটি প্রকাশিত হয়েছে 2024 সালের 10ই সেপ্টেম্বর, সরকার পতনের পর। মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র্যাঙ্কিং প্রকাশিত হয়। তো এই জরিপটা আবার কবে হয়েছে? শেখ হাসিনার আমলে হয়েছে, 2024 সালের 22 মার্চ থেকে 23 মে পর্যন্ত। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি দাবি করে তার এই বক্তব্যটা সঠিক, তাহলে এটা শেখ হাসিনার ক্রেডিট। আর গোলাম রাব্বানী যদি দাবি করে যে তার বক্তব্যটা সঠিক, তাহলে এটা শেখ হাসিনার ডাউন ক্রেডিট। কথা বুঝতে পারছি? দুজনের দুই রকম স্ট্যাটাস দিছে। অর্থাৎ সর্বশেষ যে ইউএস র্যাঙ্কিং নিউজের ওয়েবসাইটে যে তালিকাটা আসছে, এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল। আসিফ সম্ভবত তাড়াহুড়া করে না দেখা চাটকারা মাইরা দিছে যে দেখো আমরা সরকারে বসছি, ডক্টর ইউনূসের ছবি দিয়ে একটু প্রকাশ করা মানে কি, সেও তো আছে, তো নিজেরা বাংলাদেশে অনেক দূর আগায় নিয়ে গেছি না। দেখেন 47তম অবস্থানে বাংলাদেশ যাক না যাক, আসিফদের অবস্থান কিন্তু খুব লাকি 7-এ চলে গেছে, এটা বাস্তব। 2023 সালে আপনার রিউমার স্ক্যানার ওয়েবসাইটটি বলছে, সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র্যাঙ্কিংটি প্রকাশ করে থাকে। এই সংক্রান্ত জরিপ হয় সেই বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। বিশ্বের শক্তিশালী 50টি দেশের মধ্যে বাংলাদেশের নাম
কিছুদিন আগেও তো আমরা 200 দেশের ভিতরে আমাদের নাম পড়েছিল সেই পিছনের দিকে। সেই পিছনের দিকে 200 নাম্বারের থেকে 50-এর ভিতরে বাংলাদেশ চলে আসা 8 মাসের ডক্টর মোহাম্মদ ইউনূসের কেরিশমেটিতে এটা কি চিন্তা করতে পারেন যে আপনি বাংলাদেশের একজন নাগরিক যাদের নাম পৃথিবীর 200 দেশের পিছনে থাকতেন, আর সেখানে আপনি 50টি শক্তিশালী দেশের ভিতরে আপনার স্থান, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা কোথায় চলে গিয়েছে মাত্র 8 মাস সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্যারিশমেটিতে, এই সোনার বাংলা। যদি 8 মাসের সাথে 16 মাস যুক্ত হয়, আরো যদি কিছুদিন যুক্ত হয়, তাহলে কি হবে? 3 আর 24 মাস, 2 বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা থাকে, তাহলে রাষ্ট্রের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে বাংলাদেশে বিশ্বের সকল অর্থনীতি এনে যেন ঢেলে দেওয়ার জন্য চেষ্টা করছে, বাংলাদেশের সব জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য বিশ্ব ব্যবসায়ীরা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, অনেকে অনেক মন্তব্য করতেছে এবং সেই মন্তব্যগুলা দেখে কিন্তু মানে সবাই সবার এই দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এইগুলো নিয়ে কিন্তু অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সেনাপ্রধান রাশিয়া যান, সেটা নিয়ে অনেক কথা হয়। অন্যদিকে শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ড যে সে ফাঁস করে, সেই কল রেকর্ড নিয়েও কিন্তু অনেকে আলোচনা করে, অনেকে সমালোচনা করে এবং এইসব বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের উপর অনেক প্রভাব পড়ে। দর্শক শ্রোতা, অনেকে কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মধ্যে অস্থিতিশীলতা সরায়, সেই অস্থিতিশীলমূলক বক্তব্যগুলো আপনারা শুনবেন না, আমি সাবধান করে দিচ্ছি। আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব থেকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।